না, আমি এখানে এখনো তেমন কোনো আতঙ্কিত হওয়ার মতো কিছু দেখছি না। এক নম্বর হলো যে পলিটিক্যাল পার্টিগুলো পরস্পরের ব্যাপারে একটু অভিযোগ করছে, এটা বিএনপিও করছে, আমি জামাত ইসলামকেও করতে দেখছি। তারা বলছে যে প্রশাসন নাকি তার প্রতিপক্ষ যেভাবে চায় সেভাবে সাজানো হয়েছে। দুই পক্ষই বলছে। যদি দুই পক্ষের কথাই সত্য ধরি তাহলে তো বুঝতে হবে যে বিএনপি এবং জামাতের মতো করে সাজানো হয়েছে। আর কেউ বলে না এই পর্যন্ত, এই দুই পক্ষই বলছে। তো এক্ষেত্রে হয় কি, এগুলো আমার কাছে মনে হয় যে এগুলো নির্বাচনের আগে এটা সবাই বলে, আবার যদি নির্বাচনে জিতে যায় তখন বলবে যে আমাদের বিপক্ষে সাজিয়েছিল কিন্তু তারপর জনমত এত প্রবল ছিল যে আমি জিতে গেছি। আর যদি হেরে যায় তাহলে একটা অজুহাত তৈরি করা থাকলো যে আমি এই জন্য হেরেছি। এটা আমি অনেক আগের থেকে দেখে আসতেছি, এটা নাথিং নিউ। আর তবে আমি যেটা মনে করি সেটা হলো নির্বাচন কমিশনের উচিত হবে, যেহেতু অভিযোগটা দুইটা বড় দল থেকে আসছে, নির্বাচন কমিশন উচিত হবে সমস্ত জেলার ডিসিএসপি কে আরেক দফা বদলি করা। একদম, এটা করলে পরে হবে কি, তখন অভিযোগটা থাকলো না, তার মতো করে সে করুক। কারণ এই নির্বাচন যদি পরে শেষ পর্যন্ত পক্ষপাতিত্বের অভিযোগটা আসলে পরে এদেরকে কে সেট করছে, কে? এই গভর্নমেন্ট সেট করছে। কিন্তু যদি নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ আসে, অভিযোগটা কার বিরুদ্ধে আসবে? নির্বাচন কমিশনের বিরুদ্ধে আসবে। তো নির্বাচন কমিশন কেন এমন দায় নেবে যে দায়ের কারণ তারা না? তাদের যদি সে ব্যাকবোন থাকে তাদের সেটা করা উচিত এবং তাদের করার এখতিয়ারও আছে। কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে মনে করি যে নির্বাচন কমিশন আমাদের এখানে আছে, ওনাদের সেই মেরুদণ্ড আছে কিনা আমার সন্দেহ, আমার প্রবল সন্দেহ। ওনাদের সেটা নাই। ওনারা ওই জাস্ট খালি ইয়েস মার্কে একটা ইলেকশন কমিশনে ইলেকশন করে দিয়ে চলে যেতে চায়। না, কেন থাকবে না? কেন এখন তো সবকিছু নির্বাচন তফসিল ঘোষণার পরে সবকিছু তো নির্বাচন কমিশনের সিদ্ধান্তই হবে, তাই তো কথা। এটা বিগত কোন নির্বাচনে এই আইনটা ছিল না? আপনি যে আইনের কথা বলতেছেন, এবারে ভিন্নতা তো আমরা সবাই চাই। হবে আইন তো আগে টেসের ভাই, আইন কি চেঞ্জ হয়েছে? হাসিনার আমলে চেঞ্জ হয়েছে, হাসিনার আমলে যে আইনে নির্বাচন হয়েছে, যে আরপিও ছিল, ওই বর্তমান আরপিও কি তার চেয়ে বেটার কিছু হয়েছে? তার চেয়ে খারাপ হয়েছে? এটা তার চেয়ে বেটার কিছু আছে এখানে? কিন্তু সেটা তো একটা আইনগত ব্যাপার। কিন্তু আমার প্রশ্ন হলো আপনার কাছে ব্যক্তিত্ব পরিবর্তন হয়েছে ভাই? ব্যক্তিত্ব, হ্যাঁ, কি পরিবর্তন হয়েছে? যাদেরকে আনছে এরা সবগুলি বুড়া অথর্ব। আর কি বলবেন আপনি? আজকে থেকে 15-20 বছর আগে একজন লোক রিটায়ারমেন্টে গেছে, তারা এনে বানাইছেন আপনি ইলেকশন কমিশনার। তো কি হবে, সে কি করবে? ভাই আপনি আমাকে একটা সহজ কথা বলেন তো, একটা মানুষকে সরকারি চাকরি থেকে রিটায়ারমেন্টে দেওয়া হয় কেন বলেন? দেওয়া হয় এই কারণে সরকার চিন্তা করে দেখছে এই লোকটার পর্যাপ্ত বয়স হয়েছে, ওনার পক্ষে যতটুকু সার্ভিস দেওয়ার কথা রাষ্ট্রকে তার পক্ষে দেওয়া সম্ভব না। তারপর তাকে আপনি রিটায়ারমেন্টে পাঠাই দিয়েছেন। পাঠাই দেওয়ার পর সে বাড়িতে বসে আছে অনেক বছর। ভাই একটা চালু গাড়ি, আমি আপনি উদাহরণ দিয়ে বলি আপনাকে, আপনার মনে করেন একটা মার্সিডিজ বেঞ্জ আছে, 10-12 বছর স্টার্ট দেন না, ঘরে পড়ে আছে। আর একটা টয়োটা গাড়ি আছে বাসায়, যেটা সবসময় চালান। আপনাকে কালকে চিটাগাং যাইতে হবে, আপনি কোনটা নিয়ে রওনা হবেন? যে গাড়ি স্টার্ট দেন ওটা নিয়ে রওনা হবেন? যে লোক 15 বছর কোন রকম কোনো জবে নাই, কোনো দায়িত্বে নাই, তার এনে আপনি বসাইছেন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করার জন্য। কি হয়েছে? রেজাল্টে কি হবে? এটা তো একটা টিম ওয়ার্ক, উনি একা তো সব কাজ করবেন না। টিমের কোন লোকটা রিটায়ার্ড না? ওই টিমের কোন লোকটা রিটায়ার্ড না বলেন আপনি আমাকে? ভাই এগুলি বলে লাভ নাই, বুঝছেন? এগুলি আমার দেখে দেখে চোখ পচে গেছে। এগুলি এরা এই গভর্নমেন্ট তার ইচ্ছাকৃত ভাবে এমন এমন লোক দেখে ইলেকশন কমিশন বানায় যারা নাকি মুখ তুলে বলবে যে এটা মানি না, এটা করবো না, এটা বড় হেডম এদের কারণ নাই। ওই খুঁজে নিয়ে আসে, বাড়ি চালান দিয়ে নিয়ে আসে যে এইগুলি আমার দরকার আমার অর্ডারকে ক্যারি করার জন্য। সিম্পল হিসাবে এত আলাপ করে তো লাভ নাই, কথা আইনের কথা সব দেখা আছে, যা ঘটতেছে এটা বললাম। জি, অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। আপনার আলোচনা শুনছিলাম, সেই বাকি কথাগুলো শুনতে চাই। আপনাকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে আমাদের অত্যন্ত প্রাজ্ঞ রাজনৈতিক নেতা মাসুকুর রহমান যে কথা বলেছেন, যে এটা আপেক্ষিক, কিছু উদাহরণ দিয়েছেন উনি। এটাকে যদি আমরা মেনে নেই কতগুলি বিপদ আছে। কারণ ইটসেলফ এই জিনিসটা আপেক্ষিক নয়। কোনো জিনিস আপেক্ষিক আমরা তখনই ধরি তার একক বা কোনো স্ট্যাটিক কোনো ফিক্স কোনো নীতি নাই। এটা ধরে নিলে কিন্তু অনেকগুলি ঝামেলা হবে।
বরঞ্চ নীতিগুলি স্ট্যাটিক হবে, যেটা জুনায়েদ সাকিব বলছে। এটা আপেক্ষিক ধরলে আরো কিছু ঝামেলা আছে। তাইলে একটা লেভেল প্লেইং ফিল্ডের জন্য ফেয়ার এবং ইকুয়াল চান্স প্রত্যেকের দরকার। তাহলে এই ফেয়ার এবং ইকুয়ালিটিকে যদি আপনি আপেক্ষিক বানায় ফেলেন, তাহলে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা হবে, জাস্টিস হবে না। এখানে ন্যায় নীতির জন্য স্ট্যাটিক নীতিমালা, বাউন্ডারি থাকতে হবে। সুতরাং লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে যে চান্সগুলি, যে সুযোগগুলি, যা অপরচুনিটিগুলি ইকুয়াল হতে হবে। এটা আপেক্ষিকতা দিয়ে ব্যাখ্যা করতে গেলে কারো প্রতি ইনসাফ হবে, কারো প্রতি এক এক আসনের বাস্তবতার প্রেক্ষাপটে তিনি আমি উদাহরণ সে হিসেবে বলছি বলছিলেন। এক্ষেত্রে ব্যতিক্রম কিছু হবে, এক্সেপশন আর এই আপেক্ষিকতা এক জিনিস না। এই জন্য কিছু এক্সেপশনাল বিষয়কে মেনে নিতে হবে, যেটা যেন মাসুদ রহমান দৃষ্টি আকর্ষণ করছেন। এটা হতে পারে, সে এক্সেপশনকে এক্সেপশনালি অ্যাড্রেস করতে হবে, এটাকে সমানভাবে। না, এটাকে আপনি কিভাবে দেখেন অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার? যে আমাদের এটা বাস্তবতা, অতীতেও আমরা দেখেছি, আপনারা বয়সে বড়, আরো বেশি করে দেখেছেন যে যারা নির্বাচনে জয়ী হতে পারে বলে জনমনে আলোচনা আছে, কম বেশি সবারই সেই দিকে ঝুঁকি পড়ার একটা প্রবণতা আছে। সেটা কি রাজনৈতিকভাবে জামাত বাস্তবিকভাবে মেনে নেওয়ার মতো কি মানসিক প্রস্তুতি আছে? এটা যে কোনো কেউ যদি জামাত তো নিজে জাতির দাবি করছে তারা জয়লাভ জাতির করবে। ম্যান্ডেট নিয়ে যদি দায়িত্ব প্রাপ্ত হন, এটা অবশ্যই মেনে নেবো আমরা। কেন মেনে নেবো না? আমাদের বক্তব্যটা এই জায়গায়, আচার আচরণে, অ্যাকশনে জি, যদি রং মেসেজ যায়, পাবলিক মনে করে যে হি ইজ গেটিং ফেভার, এইটা হচ্ছে আমার লেভেল মানে আপনাদের প্রশ্ন থাকবে ওখানেই প্রশ্ন যে কোনো থাকবে। আচার আচরণ দ্বারা যদি জনগণ মনে করে তাকে ফেভার করছে, অথবা তার অবস্থানটাকে আপগ্রেড করছে, অথবা তাকে সুপিরিয়র হিসাবে উপস্থাপন করা হচ্ছে, জনগণের কাছে রং মেসেজ যাবে। এইটা যাতে না হয়, সেই জন্য লেভেল প্লেইং ফিল্ড। জি, সেই জন্য লেভেল প্লেইং ফিল্ড। অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আসতে চাই আপনার সাথে আলোচনাটি এভাবে শুরু হোক যে জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে কি পারবে না, এটা নিয়ে এখনো রাজনৈতিক মহলে আমরা নানা কেন্দ্রিক আলোচনা দেখছি, শুনছি। এই আলোচনার কি সমাধান হতে পারে, এরকম কি তথ্য আছে আপনার কাছে? আলোচনাটা বন্ধ করে দিতে হবে। আলোচনা বন্ধ করতে হবে। তফসিল পিরিয়ডে মনোনয়ন বৈধ হওয়ার পর একটি দলের কিছু নেতা হুমকি দিচ্ছে জাতীয় পার্টিকে ভোট করতে দিলে তারা আন্দোলন করবে, জাতীয় পার্টিকে দোষর বের করে দিতে হবে। যে এই বক্তব্যটা দিচ্ছে সে একটা নিবন্ধিত দলের বড় নেতা, এক্সিকিউটিভ চেয়ারম্যান অথবা প্রার্থী, তার প্রার্থীতে বাতিল করে দিতে হবে। নির্বাচন কমিশনের সে আইন আছে, এবং প্রত্যেক প্রার্থী নির্বাচন কমিশনে তার দলের চেয়ারম্যানের তফসিল জমা দিয়েছে যে আমার প্রার্থীরা আইন মেনে চলবে, আচরণবিধি মেনে চলবে। এটা আচরণবিধি সম্পূর্ণ বিরুদ্ধ। এটা কোনো আলোচনার বিষয়বস্তু হতে পারে না। একটা সুন্দর বিষয় আলোচনায় আসছে, সেটা হচ্ছে যে এই যে অ্যাডমিনিস্ট্রেশন, আসলে বিগত মনসুন রেভলিউশনের পরে যারা ক্ষমতায় আসলো, তরুণরা অথবা জামাত অথবা বিএনপি, তারা স্বাভাবিকভাবেই 15-16 বছরের অ্যাডমিনিস্ট্রেশনকে তীব্র সন্দেহের চোখে দেখলো, যেটা ভুল হয়েছে। এবং তারা 17 বছর আগের অ্যাডমিনিস্ট্রেশনকে ফিরিয়ে আনার চেষ্টা করেছে, যেটা মাসুদ কামাল ভাই বললেন। 70-75 বয়সের লোকজনকে ডেকে এনে দায়িত্বগুলো দেয়া হয়েছে। বেশিরভাগ লোকই কোন রকম 12ই ফেব্রুয়ারি দিনটা পার করতে যাচ্ছে। নির্বাচন কি দিন গুণে পার করার কোনো বিষয়? এটা বিশাল ম্যামত একটা যজ্ঞ। আজকেও একজন হত্যা হয়েছে, কয়দিন আগে ওসমান হাতি হত্যা হলো। পার করার কথা কে বলছে? সরকার প্রধান, সম্মানিত সরকার প্রধান তো বলছেন একটা ঐতিহাসিক নির্বাচন হবে। না, এটা তো উনি দার্শনিক কথা বলছেন, উনি দার্শনিক মানুষ। আমি খুব দায়িত্বহীন কণ্ঠে বলবো, বর্তমান সরকার কখনোই নির্বাচনের জন্য প্রস্তুত না, সদিচ্ছা না। নির্বাচনের ক্ষেত্রে বর্তমান সরকার দুর্বল, এবং তার সৎ নিয়তের অভাব ছিল, এখনো আছে। সেই সরকারের আচ্ছাদনের একটি নির্বাচন কমিশনও দুর্বলই হবে। তারপরে যেটা আমার অ্যাডভোকেট জসিমউদ্দিন ভাই বললেন, লেভেল প্লেইং ফিল্ড তো একটা ওভারঅল পারসেপশন হয়েই যায়। আপনি 91, 96, 2001, 2008-এর ভোটগুলোকে একভাবে দেখতে পারেন, 14, 18, 24-এর ভোট প্লেন অ্যান্ড সিম্পল একরকম। তো ভোটের পরে কিন্তু আমরা যারাই হেরে যাব তারাই হয়তো বা ক্রিটিসাইজ করবো, তারপরও একটা জেনারেল ন্যারেটিভ দাঁড়িয়ে যাবে। এখন সমস্যা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশে, আমার লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং, 12টা ভোটেই যে সরকার গঠন করতে পারে, জি, প্রশাসন তাকে হেল্প করে, সেনাবাহিনীও তাকে মানে help করে, reality তাই। পুলিশও তাকে হেল্প করে। রিয়েলিটি এটা অনেক এক্সাম্পল আছে, আমি এক্সাম্পল দিয়ে দেখাতে পারি। জিয়াউর রহমানের আমলেও একটা সেন্টারে 108% ভোট এসেছিল, প্রশাসন হেল্প করতে করতে এটা করে ফেলেছে। তো 18 সালেও ভোটে দেখা গেছে কোন সেন্টারে বিএনপি 0 ভোট পেয়েছে, কোন সেন্টারে আওয়ামী লীগ শতবার ভোট পেয়েছে। ওই যে প্রশাসন পাগল হয়ে গেছে যে সামনে সরকার আসবে, আমার প্রমোশন নিতে হবে, প্লাস আগের সরকারের সাথে আমরা সম্পর্কযুক্ত ছিলাম,
নতুন সরকারকে সহযোগিতা করে আগের দায়ভারটা মুছিয়ে তাহলে ফেলবে। নির্বাচন কমিশন বা সরকারের যে একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের অঙ্গীকার সেটা কোথায় গিয়ে দাঁড়াবে? না, ওইখানে এখন সেটাই হচ্ছে জনগণকে উদ্বুদ্ধ করার বিষয়, আইন শৃঙ্খলা ঠিক রাখার বিষয়, উৎসবটা তৈরি করার বিষয়। উৎসবটা তৈরি হয়নি এখন, হয়তো বা 22 তারিখের পরে হতে পারে। আমি তো ফ্রাঙ্কলি মনে করি দেশে স্টেট অফ এমার্জেন্সি দেওয়ার মতো পরিবেশ ছিল সবসময়ই, সেটা দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি এটা ইনার স্টোরিটা আমি জানি না। হয়তো বা ডক্টর ইউনূস গভর্নমেন্ট চেয়েছে যে তার রাজনৈতিক দল নাই, তিনি সেনা সমর্থিত সরকার হবেন না, তিনি ছাত্র সমর্থিত সরকার হবেন, এটা তার ইচ্ছা ছিল। ইট ফেইল্ড হোপলেসলি এন্ড মিজারেবলি। এখনো এমার্জেন্সি 3 মাস দিয়ে তারপর ভোটে আসা উচিত ছিল, কারণ দেশটা অশান্ত, এটাকে আগে শান্ত করতে হবে। অশান্ত এলিমেন্টগুলোকে জোরপূর্বক অথবা বুঝিয়ে আগে বাসায় ফেরাতে হবে। মবটাকে আগে নিয়ন্ত্রণ করতে হবে, মব ক্রাশ করতে হবে। মব আর গণতন্ত্র একসাথে যাবে না, মব আর ইলেকশন তফসিল একসাথে যাবে না। আজকেও বগুড়াতে আমাদের একজন জাতীয় পার্টির নেতার বাসায় গিয়েছে বৈষম্য বিরোধী অথবা এনসিপির ছাত্ররা, তারা আগুন দিতে গিয়েছে মিছিল দিয়ে, এবং 1-1.5 ঘন্টার পরেও পুলিশ সেখানে যায়। আপনাদের মনোনীত প্রার্থীর বাড়িতে? মনোনীত প্রার্থী না, আমাদের একজন কর্মী নেতা। কর্মীর বাড়িতে? হ্যাঁ, সে 24 সালে প্রার্থী ছিল, এইটা মিছিল দিয়েছে 24-এর প্রার্থী, বাসায় আগুন দাও আজকে তফসিল পিরিয়ডে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? তাহলে সেখানে সরকার বা নিয়ন্ত্রণ ইলেকশন কমিশন নিয়ন্ত্রণ নিতে পারেনি। এখন তো অন্তর্বর্তী সরকারের সময় না, এখন নির্বাচন কমিশনের সরকার। তো নির্বাচন কমিশনকে কিন্তু আমরা খুব কম দেখি। এই যে 64 নির্বাচন কমিশনকে আমরা যেভাবে দেখছি সেক্ষেত্রে মাসুদ কামাল ভাই তিনি যেভাবে দেখেন সেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করলেন, আপনার দেখার দৃষ্টি কি একই রকম? আমি মনে করি সবাই ব্যাপারটা, যদি সেনাবাহিনী সক্রিয়ভাবে সেনাবাহিনীকে অনুরোধ করে নামিয়ে দিয়ে যদি সেনাবাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করে, পরিবেশটা পরিবর্তন হতে পারে। আদারওয়াইজ ব্যাপারটা হবে মাঠে ছেড়ে দেওয়া হবে। যার যে সেন্টারে যে আসনে যার যা জোর আছে, সে জোরের ভিত্তিতে সে ইলেকশনের রেজাল্টটা করাবে। 4টা 5টা 6টার দিকে একটা রেজাল্ট সাইন হবে। এটা মানে আমার অভিজ্ঞতায় মনে হচ্ছে ওই দিকে যেতে পারে। তবে হ্যাঁ, যে কোনো সময় পরিবর্তন হতে পারে, যে কোনো সময় দেশ নিয়ন্ত্রণে চলে আসতে পারে। তো আমার কাছে মনে হচ্ছে বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন ইলেকশনের জন্য দেশটাকে যে নিয়ন্ত্রণে রাখতে হবে, সেই নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টা করছে না। আর আরেকটা মহল ইলেকশনটাকে বার্গেনিং চিপ হিসাবে বিতর্কিত রাখছে, আন্দোলন করছে, হুমকি দিচ্ছে, মব সৃষ্টি করছে। জি। অনেকে ইলেকশন চাচ্ছে না, ইলেকশন না হলে স্ট্যাটাস কেউ চললে তারা মনে করছে তাদের জন্য প্রেফারেবল। তো এই সমস্ত কিছুর মধ্যে একটা সমঝোতা হওয়া উচিত ছিল। সেটা হিডেন হতে পারে, ওপেন হতে পারে, কিছু হিডেন কিছু ওপেন হতে পারে। সবগুলো দল মিলে এই সমঝোতা না হওয়ার কারণে ইলেকশনের মধ্যে নানামুখী অনিশ্চয়তা হচ্ছে। আমি শেষ করে দিচ্ছি, এখনো আমাদেরকে সবাই জিজ্ঞেস করে ইলেকশন হবে কিনা। আমরা এই প্রশ্নের উত্তর কিভাবে দিব এবং কেন এই প্রশ্ন হবে এই সময়? আপনারা এই হচ্ছে। প্রশ্নের উত্তর কি দেন? যদি এভাবে প্রশ্ন করা ঠিক না, যারা জানতে চান তাদের কাছে কি দেন? আমরা বলছি হতেও পারে, নাও হতে পারে, এছাড়া তো উত্তর দেওয়ার কিছু নাই। জি, বেশ সমিতির পার্টি অসংখ্য ধন্যবাদ। জোনাস সাকিব ভাই, এই শেষের অংশটি নিয়ে আপনার কাছে আর বিস্তারিত শুনতে চাই, যেটি কেউ বেশটা স্বামী হায়দার পাটোয়ারির ভাইয়ের কাছে জানতে চাইলে ইলেকশন হবে কি হবে না। ফজলে বাড়ি মাসুদের কথা শুনতেই পাইনি, মানে জি না, নিশ্চয়ই তিনি বলেছেন হয়তো। না, তিনি শুরুর দিকে বলেছেন, বা আরো শুনবো তার কাছ থেকে। তবে তার আগে আপনার কাছে আসতে চাই যে কেউ জানতে চাইলে শামীম পাটোয়ারি ভাই বলেন ইলেকশন হতেও পারে নাও পারে, যেখানে 12 তারিখে নির্বাচন। আমি মানে পরিপূর্ণভাবে দ্বিমত পোষণ করছি। আমার কাছে এবং আমাদের কাছে, আমাদের দলের কাছে কেউ জানতে চাইলে এটা কিছুটা আশাবাদী অনেকে বলতে পারেন। আমরা বলি যে নির্বাচন শতভাগ হবে এবং নির্বাচন এই মুহূর্তে বিকল্পহীন। বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের অগ্রযাত্রার সাথে এখন নির্বাচন গভীরভাবে সম্পর্কিত হয়ে গেছে। মানে ধরুন জুলাইয়ের আকাঙ্ক্ষার মধ্যে একটা তো আছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আরেকটা গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা হচ্ছে এবং মানে কেন্দ্রীয় জায়গা হচ্ছে যে রাষ্ট্রের চরিত্রের বদল ঘটানো। আমাদের একটা রাষ্ট্রের পুনর্গঠন, জাতীয় পুনর্গঠন করতে হবে। সেটার জন্য সংবিধান সংস্কার আছে, প্রাতিষ্ঠানিক আইনি সংস্কার আছে। আর সংস্কার তো এই গণভোট, সংবিধান সংস্কার পরিষদ এবং এই জাতীয় সংসদ নির্বাচন ছাড়া হবে কিভাবে? সংস্কারটা এটা একেবারেই অবিচ্ছেদ্য। কাজেই নির্বাচন বন্ধ করা মানে হচ্ছে আমাদের এই যে পুরো জুলাইয়ের আকাঙ্ক্ষা তাকে বাতিল করে দেওয়া এইটা, এবং এটা একটা অনিশ্চিত গন্তব্যের দিকে ধাবিত হওয়া। ফলে নির্বাচন হচ্ছে এবং যারা নির্বাচন বানচাল করতে চাইছে গোপনে প্রকাশ্যে, আধা গোপনে আধা প্রকাশ্যে, তারা সবাই বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে, বাংলাদেশের অগ্রযাত্রার বিরুদ্ধে, আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন। সো পয়েন্ট ব্ল্যাঙ্ক এবং পিরিয়ড। দ্বিতীয় জায়গা হচ্ছে স্টেট অফ এমার্জেন্সি। স্টেট অফ এমার্জেন্সি ওই অর্থে, ইন জেনারেল অর্থে, যে এটা একটা এত বড় অভ্যুত্থান হয়েছে,
একটা তো নিশ্চয়ই বিশেষ পরিস্থিতি, সেই অর্থে আপনি এটাকে জরুরি বলতে পারেন, কিন্তু জরুরি অবস্থার যে সাংবিধানিক সংজ্ঞা সেইটা পরিস্থিতি এখানে ছিল না, বরং এটা একটা জনগণের সরকার হিসেবে প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল। কারণ আমাদের দেশের মানুষ কারো মানে নিজস্ব মানে যাকে বলে যে তার নিজের শক্তির ভেতর দাঁড়িয়ে সব আন্দোলনে এদিক ওদিক নানান রকম শক্তি মানে নানাভাবে লাভবান হতে চেষ্টা করে, কিন্তু এই জুলাইয়ের অভ্যুত্থান একেবারেই আমাদের দেশের মাটি ফুঁড়ে আমাদের দেশের জনগণের উত্থান। কাজেই সেইটা একটা গণসংগ্রাম, সেই গণসংগ্রামের উপরেই আমাদের এই অন্তর্বর্তী সরকার দাঁড়িয়ে আছে। সে জনগণের স্বার্থ অথবা আকাঙ্ক্ষা রক্ষা করতে পেরেছে কিনা এটা কমপ্লিটলি ডিফারেন্ট কোয়েশ্চেন। ওটার যদি বিচার করতে বসি তাহলে তারা পাশ ফেল নানান কিছুই পাবে, কিন্তু এইটা জনগণের আকাঙ্ক্ষার সরকার। এখন সেই দিক থেকে আমার মনে হয় যে এই সরকারের একেবারে নৈতিক সমস্ত রাজনৈতিক সমস্ত শক্তির ভিত্তি হচ্ছে জনগণ। যেভাবে তারা প্রশাসনকে এবং সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জনগণের আকাঙ্ক্ষার মানে সাথে তাল মিলিয়ে সংগঠিত করা দরকার ছিল, পুনর্সংগঠিত করা দরকার ছিল, এটা তারা মানে বলবো যে বেশি জায়গাতে ব্যর্থ হয়েছেন। শেষ করি ওই 17 বয়স, আমি এই বয়সবাদীতে আনবো না। আমাদের বক্তব্য হচ্ছে হ্যাঁ বয়স হয়তো কারো কারো ক্ষেত্রে কারণ হতে পারে, বাট আমার কাছে বিবেচনার বিষয়টা হচ্ছে যে তারা একটা ডিসিশন এক্সিকিউট করতে পারেন কিনা। জুলাইয়ের ডিরেকশন যা সেটা বাস্তবে তলা পর্যন্ত সেটা নিয়ে যাওয়া যাচ্ছে কিনা, এইটার ক্ষেত্রে সরকারের গাফলতি একরকম। এখন এখানে দুটো টেনশন ডেভেলপ করেছে, আমি একটু বলে শেষ করি। সেটা হচ্ছে যেমন ধরুন পরিষ্কার ভাবে বোঝা যায় যে বাংলাদেশে একটা পলিটিক্যাল এখন পক্ষ হচ্ছে জামাত ইসলামী আন্দোলন সহ যে মোর্চা, তার সাথে এনসিপি যুক্ত হয়েছে এবং তাদের সমর্থক গোষ্ঠী কারা কারা এটাও পরিষ্কারভাবে পরিষ্কার আছে। এখন এইটা তো ইয়েটা যে সরকারের কয়েকজন উপদেষ্টা অথবা একটা অংশের সাথে তাদের যোগাযোগটা এত প্রকাশ্য আলোচনার মধ্যে চলে এসছে যে এখন এইটা বহু মানুষের অভিযোগ যে ও আচ্ছা সরকারের মধ্যে জামাত ইসলামী কিংবা ইসলামী আন্দোলন এবং এনসিপির যে জোট সেটার একটা বেশ ইনফ্লুয়েন্সিং জায়গা। অন্যদিকে বিএনপি অ্যাজ এ বড় পার্টি এবং বৃহৎ পার্টি হিসাবে ধরেই নেওয়া আছে যে বিএনপির একটা জেনারেল ইনফ্লুয়েন্স ওভার দিয়ে থাকবে। এই কনফ্লিক্টে রাষ্ট্র প্রশাসন কি কনফ্লিক্টের রূপ নিবে নাকি বোথ বিএনপি এবং জামাত ইসলামী অ্যান্ড মানে তাদের অ্যালায়েন্স, আমি জাস্ট অন্যদের নাম বললাম না সংক্ষিপ্ত করার জন্য, জিনিসটা হচ্ছে যে তাদের একটা এগ্রিমেন্টে আসতে হবে যে ইলেকশনটা ফেয়ার হওয়াটা আমাদের জাতীয় মানে অগ্রগতির জন্য এবং প্রত্যেকটা দলের ইন্ডিভিজুয়াল ইন্টারেস্টের জায়গা থেকে। এই নির্বাচন ক্ষতিগ্রস্ত হলে আপনাদের কারো কোনো লাভ নাই, আমাদেরও লাভ নাই, কারো লাভ নাই, মানে আমরা যদি আলাদা নিজেদেরকে যদি চিহ্নিত। সুতরাং ওই জায়গা থেকে বলবো যে আমরা এই যে একটা প্রচেষ্টা আছে যে মনে হয় যে আমরা মব ক্রিয়েট করে জবরদস্তি করে টার্গেটের দিকে নিয়ে যাওয়া, মনে রেখেন এইটার দ্বারা লাভবান হবে পতিত ফ্যাসিস্টরা একদিকে, অন্যদিকে তার দেশি বিদেশি শত্রুরা এবং যারা আসলে নির্বাচন চাইছেন না। বাংলাদেশের এই বাস্তবতায় এইটাকে কোনোভাবেই আমাদের কারো অ্যালাউ করা উচিত। অসংখ্য ধন্যবাদ জনাব সাকিব। আমি শেখ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ ভাই আপনার কাছে আসতে চাই। শুরুর দিকে আলোচনা আপনি যেমনটি বলছিলেন তার প্রেক্ষাপটে অন্যান্য সম্মানিত আলোচকরা যেভাবে বলছেন যে নির্বাচনী পরিবেশ প্রস্তুতি সংখ্যার জায়গাটি দেখারও যেরকম রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে, সিনিয়র সাংবাদিক আছেন তিনি একভাবে দেখছেন বাস্তবতার নিরীক্ষে এই জায়গাটি রাজনৈতিকভাবে এই অনিশ্চয়তা বা সংখ্যার জায়গাটা তৈরি হচ্ছে সেটি রাজনৈতিকভাবে সমাধান করার একটা প্রচেষ্টার কথা সাকিব ভাই কিন্তু বলেছেন যে নির্বাচন কমিশনের রাজনৈতিক দলগুলো কিনা একটা প্ল্যাটফর্ম হতে পারে। এই জায়গাটা নির্বাচন বা এরকম সহ আরো কিছু পরামর্শ আপনাদের নির্বাচন কমিশনের কাছে ছিল, এবার আপনারা বলেছেন এই জায়গাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কোনো তোড়জোড় বা তৎপরতা দেখছেন না কেন? না, আগে যে আলোচনাগুলো হলো এতক্ষণ মৌলিক বিষয় হলো যেটা সকলে আমরা একমত, আমাদের একটা নির্বাচন হতে হবে এবং নির্বাচন না হলে আলটিমেটলি আমরা খারাপের দিকে যাচ্ছি বা যাব, এটা দিবালোকের মতো সত্য, কোনো সন্দেহ নেই। এবং অলরেডি দেশের বাতাস সেই দিকেই চলছে, নির্বাচনের দিকেই আমরা কিন্তু চলছি। তফসিল হয়ে গেছে, মনোনয়নপত্র সাবমিট হয়ে গেছে, তো আমরা সেদিকে কিন্তু এগুচ্ছি। কিন্তু সাথে সাথে সংখ্যাটা কেন আসছে? সংখ্যাটা আসছে হলো সক্ষমতার বিষয়কে কেন্দ্র করে। আরবিতে একটা প্রবাদ আছে, আন্নাসু আলা দীনি মুলুকিহিম, মানুষ রাষ্ট্রের যারা অধিবাসী
এরা রাষ্ট্রের যিনি কর্তা তার ধর্ম বা তার নীতি, তার চিন্তা ভাবনার দিকেই কিন্তু তারাই কিন্তু প্রভাবান্বিত হয়। তো আমাদের এখানে নির্বাচনটা সুষ্ঠু হোক সবাই আমরা চাই। সবাই কিন্তু সব দলই মনোনয়নপত্র ক্রয় করেছি, মনোনয়নপত্র সাবমিট করেছি, আমরা কিন্তু সেই ট্রেনেই আছি, কাজ আমাদের চলছে, আমরা মানুষের কাছে যাচ্ছি, ভোট চাচ্ছি। কিন্তু বিষয়টা হলো যে আমাদের নির্বাচন করার জন্য সরকার বলতেছিলাম সেটা হলো যে দেশ কিন্তু নির্বাচনের দিকেই যাচ্ছে, আমরা প্রত্যেক রাজনৈতিক দল সেদিকে এগোচ্ছি। কিন্তু আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছেন, আমার ভাই বলেছেন যে দার্শনিক কথা, কোনো এক ভাই বলেছেন, তো দার্শনিক কথা হলো যে তিনি বলেছেন যে একটি ঐতিহাসিক নির্বাচন হবে এবং সকলেই স্বতঃস্ফূর্তভাবে, এই কথা কিন্তু তিনি অসংখ্যবার বলেছেন। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে এটা একটা কথার কথা কিনা এটা যথেষ্ট সন্দেহ করার জায়গা রয়ে গেছে। কারণ এটাকে সেই জায়গায় নেওয়ার জন্য, দেশবাসীকে সেই জায়গাটাতে নেওয়ার জন্য সরকারের যে পদক্ষেপগুলি দরকার ছিল, নির্বাচন কমিশনের যে সক্ষমতা এবং তাদের যে ভূমিকা দরকার ছিল, আমাদের কাছে মনে হচ্ছে যে তারা সেই জায়গাটাতে যেতে পারছে না। যদি সেটাতে যেতে না পারে তাহলে তো আবার সেই পূর্বের দৃশ্যই আমরা নির্বাচনে দেখব। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে সরকারের উচিত একটি লেভেল প্লেইং ফিল্ড, যদিও আমার মাসুক ভাই বলেছেন যে এটা একটি আপেক্ষিক বিষয়, না, এটা আপেক্ষিক বিষয় বলার কোনো অবকাশ নেই। আপনি যদি, আমরা দেখলাম এই যে জনাব তারেক রহমান সাহেব দেশে আসলেন, অনেকদিন পরে এসছেন, তাকে যে ভিআইপি প্রোটোকল দেওয়া হচ্ছে, এর পরেও যে সমস্ত প্রোটোকল আমরা দেখতে পাচ্ছি, এগুলিতে কিন্তু মানুষের মধ্যে একটা প্রভাব তৈরি হয়। না, সেক্ষেত্রে বলা হচ্ছে তার নিরাপত্তার না, নিরাপত্তা তো ঠিকই আছে, আপনি নিরাপত্তা দিতে পারেন, নিরাপত্তা এক জিনিস, প্রোটোকল এক, নিরাপত্তার জন্য কতটুক দরকার, তার অন্যান্য প্রোটোকলের জন্য কতটুক দরকার, এগুলি কিন্তু মানুষে বুঝে। এটা একেবারে লাইন ধরে ধরে দেখাইতে হবে না, কয়জন সেনা সদস্য থাকলে সেটাকে প্রোটোকল বলে, কয়জন সেনা সদস্য থাকলে এটাকে ভিভিআইপি প্রোটোকল বলে, এটা মানুষকে ধরে ধরে গুনে গুনে বলতে হয় না। এবং দেখেন আপনি এখনো সরকার তো কোনো প্রার্থী যারা নিরাপত্তা সংকটে আছেন তারা চাইলে গানম্যান, এবং গানম্যান তো একদিন সবাই বুঝে, গানম্যান এক জিনিস আর ভিআইপি প্রোটোকল এক জিনিস। আর একটা জিনিস দেখেন, যেটা জুনায়েদ সাকিব ভাই বললেন, যথার্থই বলেছেন যে এই যে দেখেন একটা আমাদের প্রশাসন যখন বুঝতে পারছে যে কেউ ক্ষমতায় যাবে, সরকারও সেভাবে প্রোটোকল দিচ্ছে, মাশাআল্লাহ আমাদের প্রশাসনও ঠিক সেদিকে এমন ভাবে ঝুঁকে পড়ছেন, মনে হচ্ছে যেন তারাই ক্ষমতায় চলে গেছে কোনো একটা দল, আমাদেরকে তাদেরই সেই পূর্ব যে অভ্যাস রয়ে গেছে, যে 15 বছরের অভ্যাস যে আমার জি হুজুর বলে যেতে হবে, তারাও কিন্তু সেই লাইনে অগ্রসর হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। আপনি একটা দেখবেন সিগনিফিকেন্ট বিষয়, এই যে খালেদা জিয়ার দুনিয়া থেকে চলে গেছেন, আমরা তার জন্য রুহের মাগফিরাত কামনা করেছি, আমাদের দল থেকে সেখানে গিয়েও আমরা সমবেদনা জানিয়েছি, সবই ঠিক আছে। কিন্তু আপনি দেখেন এখনো পর্যন্ত তার শোক দিবস হয়েছে 3 দিন পর্যন্ত আমরা হয়েছে রাষ্ট্রীয়ভাবে, দেখেন সকল সরকারি প্রতিষ্ঠানে মানে এমন ভাবে ব্যানারগুলি টানানো হচ্ছে যেটা সেই শেখ হাসিনার আমলে হইতো, মানে শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু, অমুক টমুক নিয়ে যেভাবে একটা হাইপ তোলা হইতো, এখনো কিন্তু ঠিক সমভাবে সকল সরকারি প্রতিষ্ঠানগুলোতে ওইভাবে ব্যানারগুলি দিয়ে দেওয়া হয়েছে। আমার কথা হলো যদি এখন ইলেকশন মোমেন্ট সময়টা না হতো আপনি টানাইতে পারতেন, কোনো অসুবিধা নেই। এখন তো নির্বাচন, উনি একটা দলের আইকন, তো এই সময় যদি আপনি এইভাবে প্রচার করেন, তার প্রতি শোক জানিয়ে যে ব্যানার যারা করছেন, প্রদর্শন করছেন, সেটা কি নির্বাচনের প্রভাব বিস্তার করবে? হ্যাঁ, অবশ্যই করবে, এটাতে একটা প্রভাব আছে, তো নিশ্চয়ই আছে না। আপনি দেখেন, এবং এখানে আরো যে জিনিসগুলো আপনি আরো গভীরে যান, দেখবেন যে আগে যেরকম একটা কি হইতো, একটা সরকারি অফিসে ওই সরকারি দলের ব্যানার, ব্যাজ বহন করা, নানা কিছু করে অন্যদের উপর একটা প্রভাব তৈরি করতো, কিন্তু যে আমি এই দলে আছি কাজে আমি ফেভার বেশি, সবকিছু বেশি, যারা করছে না তাদেরকে ওই দলের বিরোধী মনে করা হতো। এখনো কিন্তু সেম হাইপটা কিন্তু আপনি দেখবেন সরকারি প্রতিষ্ঠানগুলোতে সেম সমভাবেই সেটা করা হচ্ছে। আমরা খালেদা যেন দোয়া করি, সেটা অনেক প্রক্রিয়া করতে পারি, কিন্তু যেভাবে ব্যানারটা নিয়ে সব জায়গায় এটা জানানো হচ্ছে, তাতে কিন্তু মনে হচ্ছে যে সরকার একটা দলের প্রতি ঝুঁকে গিয়েছে, প্রশাসন ঝুঁকে গিয়েছে। একটা দলের প্রতি ঝুঁকে যাওয়ার এই প্রসঙ্গে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে উপদেষ্টাদের মধ্যে যে 2 জন সম্মানিত উপদেষ্টা পদত্যাগ করলেন এবং ছেড়ে দিলেন দায়িত্ব, এভাবে আমরা দেখতে চাই, এবং তাদের মধ্যে একজন কিন্তু বলেছেন যে প্রশাসনে একটা ভাগাভাগি চলছে, কখনো 60-40, কখনো 70-30, এই ধরনের প্রসঙ্গ। তাহলে এই ভাগাভাগির মধ্যে এক দলের প্রতি ঝুঁকে যাওয়ার প্রবণতাটা কতটা? আমরা ইসলামী আন্দোলন থেকে অন্তত মনে করি যে এই ভাগাভাগিটা কারোর জন্যই ঠিক না। কেউ এটা ভাগাভাগি করুক এটা আমরা চাই না, আমরা চাই প্রশাসন সবসময় তার নিরপেক্ষ থাকুক, এবং যেটা আগেও আলোচনা হয়েছে যে একটা সরকার ক্ষমতায় আসলেও প্রশাসন যেন কোনো দলের পক্ষে চলে না যায়, রাষ্ট্রের আনুগত্য করবে, জনগণের কল্যাণে যেন তারা কাজ করে। জি,
খন্দকার মাসুকুর রহমান মাসুক ভাই আসতে চাই। আপনি যে লেভেল প্লেইং ফিল্ডের যে প্রসঙ্গ যে আপেক্ষিক বলেছিলেন, সেটা আমাদের মাসুদ ভাই এবং আমাদের জসীমউদ্দিন ভাই কেউ সেটা মানতে নারাজ, তারা এটা মানতে চান না। আমি আলোচনাটা এই নির্বাচনের ভিতরেই থাকতে চাই। জি, জুনায়েদ সাকি কতগুলো দার্শনিক কথার মতো বলছে, আমি পূর্ণভাবে একমত। কি কারণে? এই জুলাই সম্মুখের একজন যোদ্ধা সে। আমরা যে একটু পূর্বে একটা কথা বলে যে আকাঙ্ক্ষা নিয়ে পাকিস্তান ভাগ হয়েছে কিংবা দেশ স্বাধীন হয়েছে 54 বছরও, এত আত্মত্যাগের বিনিময়ে আমরা সেই জায়গায়, কাঙ্ক্ষিত জায়গায় আছি। আমরা আজও এই 12 তারিখে এই স্বাধীন বাংলাদেশের কততম জাতীয় সংসদের 12টা নির্বাচন হয়ে গেছে, 12টা নির্বাচন হয়ে গেছে। দেখেন, কোন নির্বাচনই বিতর্ক ঊর্ধ্বে নয়। এইটা বাদ দেন, স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন 73 সন, সেই নির্বাচনে 100-র মধ্যে 100% ফেয়ার নির্বাচন হইলে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেত। সেই নির্বাচন ইতিহাসে কলঙ্কময় হয় নাই, লাগে নাই। তা আমরা এত লোকের এই তো 73 আর কোথায় 71, কয় দিনে আপনি সেই নির্বাচনটাই করতে পারলেন না, গোড়ায় আসেন। আমরা সেটাই করতে পারলাম না। আমাদের সাংবাদিক মাসুদ ভাই যে কথাটা বলেছেন, ইলেকশন কমিশনের মেরুদণ্ড বাঁকা। বলেন তো এই 12টা নির্বাচনে কোনটাই আমরা না বলেছেন? নির্বাচন কমিশনের এরশাদের বিরুদ্ধে 9 বছর রাজপথে একটা সম্মুখ সারি যোদ্ধা ছিলাম আমি। কোনটা? জাস্টিস রব সাহেব, আমার দৃষ্টিতে সে একজন, সে ডক্টর শামসুল হুদা 111 সময় মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনার বলি নাই। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজ পর্যন্ত ভারতে কোনো দল ইলেকশন কমিশনকে বলে নাই যে এটা মেরুদণ্ড বাঁকা। এখানে তো আমাদের ব্যর্থতা। ওই যে জুনায়েদ যে বাংলাদেশ 24-এর পর দেখতে চাইছে, 15 মাসে তো সেই বাংলাদেশে আমরা নাই, সেদিকে আমরা হাঁটি নাই। আর আমাদের এই যে চরমনাইর ভাই যে কথাটা বলেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন আছে, রেজিস্টার্ড, তাদের নিজস্ব গঠনতন্ত্র আছে। তারা যদি এখন জামাতের আমিরের নামে দোয়া পড়ায়, আপনি এটা বাধা দিতে কে? বেগম খালেদা জিয়ার নামে যদি তারা মিলাদ পড়ায়, আপনি বাধা দিতে কে? এটা তো তাদের নিজস্ব। বলছেন সেখানে বিএনপির সম্পর্ক নাই। না না, সময় টানান, কিন্তু আমি বলি টানিয়ে রেখেছেন। না, সেটা আপনি দেখেন, ঢাকা ইলেকশন কমিশন বলছেন সব ব্যানার নামাই ফেলতে রঙিন। 3 দিনের মধ্যে ঢাকা শহরে দেখেন কোন বিএনপির কোন ব্যানার নাই, কোনো ব্যানার নাই। বাংলাদেশের চিত্র এরকম, কোনো ব্যানার নাই, কোনো দলেরই নাই। না না, আমরা নামাই ফেলছি না, আমরা সবাই নামাইছি। এখন একটা বিষয় যেটা লেভেল প্লে ফিল্ডের ব্যাপারে আমি বলেছি, শোনেন, সাধারণত যাদের অবস্থা একটু নিম্নগামী, আমি কোনো বিশেষ দলের জন্য বলি না, যারাই বা ধরেন জুনায়েদ সাকির আসনে যে প্রার্থী একটু না হওয়ার সম্ভাবনা থাকে, সেই দেখবেন কমপ্লেইন করে, ইওনো বা রিটার্নিং অফিসার, সহকারী নিরপেক্ষ না। আর মনোনয়ন দাখিলের পর কোন আমলে সব মনোনয়ন কেউ বাতিল হয়েছে, কাউডা বৈধ হয়েছে, রিটার্ন বাতিল সর্বোচ্চ জেলার ক্ষমতা রিটার্নিং অফিসার ডিসি। তারপর আপনি ইলেকশন কমিশনে আসবেন। ইলেকশন কমিশন আপনি সন্তুষ্ট না হইলে আপনি হাইকোর্টে যাবেন। হয়েছে, আওয়ামী লীগ আমল হয়েছে। ফরিদপুর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নিজে গিয়ে 2টা মিটিং করছে গ্রেটার ফরিদপুরে, 5টা জেলায়, 2 জনই ঠকছে। তার মধ্যে ফরিদপুরে তার মনোনয়ন বাতিল হয়েছে। বাতিল ইলেকশন কমিশন করছে, হাইকোর্ট বাতিল হয়েছে, সুপ্রিম কোর্ট টেকছে। হতে পারে, জায়গা আছে। আর ওই যে একই আইন 2 জায়গায় হওয়া উচিত না, সেটা ব্যাখ্যা তো তাকে দিতেই হবে। যিনি মনোনয়ন বাতিল করবে, কেন বাতিল করলেন? একটা লোক চার্জশিট থেকে আসামি বাদ দিতে হলে তাকে রাখতে হলে যত কম লিখতে হয়, বাতিল করতে তার 10 গুণ লিখতে হয়। না, অভিযোগ হলো যে আপনাদের দিকে হেলে পড়েছে, অভিযোগ থেকে আপনি বিএনপির দিকে হেলে পড়েছে, আপনার দল তাকে অব্যাহতি দিলেন, কি কারণে দিতেন? 1 দিস্তা কাগজ লিখতে হয় ওই আয়োর। তো আপনি মনোনয়ন কেন বাতিল করলেন সেটা তো ব্যাখ্যা দিতে হবে। সেটা জবাব যদি আপনার সন্তুষ্ট দিতে পারেন, আপনি দেখবেন সেইটা কোনো আসনে হতে পারে, কিন্তু এটা ওভারঅল হলে সেটা বোঝা যায়। যেমন এরশাদ সাহেব মনোনয়ন প্রত্যাহার করছে,
বলছে আমি তো মনোনয়ন প্রত্যাহার করলাম, তাকে জোর করে মনোনয়ন তার রাখা হয়েছে সেই তৎকালীন আওয়ামী লীগ গোয়েন্দারা, তাকে সিএমএস ভর্তি করা হয়েছে। এটা হলো পক্ষপাতিত্ব, এইটা হলো অবিচার, এটা হলো অন্যায়, জুলুম। এই জুলুম তো সেদিন হয়েছে। 24 ইলেকশনে কি হয়েছে আপনি বলেন? 18 ইলেকশনে পৃথিবীর ইতিহাসে আছে আপনার দলের প্রধান ইলেকশন করছে বরিশাল, তার রক্তাক্ত করেছে। আপনারা হয়তো মেয়র, উনি না মেয়র হইতো নির্বাচন হইলে, আওয়ামী লীগ ক্ষমতা হইতো, শেখ হাসিনা কি দল ছাড়তে হইতো? রক্তাক্ত করেছেন উনি এটা বিচার, উনি আল্লাহর কাছে সে বিচার দিছে, আল্লাহর দরবার উনি বিচার কথা আপনার মনে আছে? আমি বহুতবার পিছনের নির্বাচনের প্রসঙ্গগুলো আপনি উদাহরণ হিসাবে উল্লেখ করতে পারেন, কিন্তু আগামী নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী পরিবেশ যদি গণতান্ত্রিক বা আচরণবিধির মধ্যে না থাকে, ওই জায়গায় তো বড় অভিযোগ। আমি আলোচনাটা রাখতে চাই, যেটা বারবার বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান একাধিকবার বলেছেন ইতিহাসের শ্রেষ্ঠ। জি, আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় বলেছিলাম টক শোতে, ওটা হবে না। ওইটা হওয়ার শুরুতেই আমরা 24-এর ঘটনার 24-এর যে আপনার সেটাকেই আমরা রাখতে পারি না। জি মাসুক ভাই, অসংখ্য ধন্যবাদ। আলোচনা শুনবো। তবে আমি প্রত্যাশা করি 14, 18, 24 যত পুনরাবৃত্তি না হয়, অন্তত জনগণ তাদের নিজের ভোটটা নিজে তাদের পছন্দের লোককে নির্বাচিত করুক। এবং আমি অনুরোধ করি প্রশাসনে, 24-এর আমি বারবার বলেছি, ব্রাহ্মণবাড়িয়ার ডিসি সে আওয়ামী লীগের সভাপতি হওয়া দরকার নাই, বিএনপি সভাপতি হওয়া দরকার, সে জেলার নিরপেক্ষ দায়িত্ব না, ওই জেলা প্রশাসক, ওই জেলা প্রশাসক বিএনপির জন্য তিনি নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন। মাসুক ভাই অসংখ্য ধন্যবাদ। আপনার আলোচনার প্রেক্ষাপটে জসিম ভাই, আলোচনার প্রেক্ষাপটে মাসুক ভাই বলছিলেন, আর কিছু যুক্ত করবেন কিনা? নিরপেক্ষতার ক্ষেত্রে এটা কন্টিনিউয়াস প্রসেস। ইতিমধ্যে যে সমস্ত ডিসিএসপিদের নিরপেক্ষ আচরণ পাওয়া গিয়েছে, দে উইল কন্টিনিউ। এবং মাসুদ কামাল ভাই এটা সাজেশন দিয়েছেন যে যে কোনো তাদের পক্ষপাতিত্ব প্রমাণ হয় তাহলে এটা বদলি। আমি একটু অ্যাড করতে চাই, শুধু বদলি নয়, যারা দলীয়পনার কানেকশন এবং প্রুফ করে নিরপেক্ষতা হারিয়ে ফেলে, এই জাতীয় ডিসিদেরকে অবশ্যই উড্ডু করা দরকার। এটা আমার একটা সাজেশন নির্বাচন কমিশনের প্রতি আপনার মাধ্যমে, এবং আশা করি অন্তরী সরকারের প্রধান বিষয়টা দেখবেন। দ্বিতীয়ত কথা হচ্ছে যে লেভেল প্লেয়িং ফিল্ডের আলোচনা করতে গিয়ে আমরা আইন শৃঙ্খলা বিষয়টাকে আর বেশি গুরুত্ব দিতে পারিনি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইতিমধ্যে আজকের সন্ধ্যার যেই যুব দলের নেতার শাহাদাত, সাবেক স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ বিশেষ করে ওসমান হাদির, সে তো আমাদের মতন প্রার্থী ছিল, ক্যান্ডিডেট। কাজেই ক্যান্ডিডেটদেরকে নিরাপত্তার বিষয়টা স্পেশালি সরকারকে ভাবতে হবে, এটা ভাবাই উচিত। সেই জন্য স্বাভাবিকভাবে যখন মানুষের মধ্যে এই ভয়ভীতি ঢুকবে, মানুষের ভোট কেন্দ্রে আসতে সাহস পাবে না। এটা নিরপেক্ষ নির্বাচনের জন্য, ইফেক্টিভ নির্বাচনের জন্য, ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং পুলিশ প্রশাসনকে বলা হয়েছে যে সমস্ত 5ই আগস্ট অস্ত্র লুট হয়েছিল, সরকারি কোষাগারের সে সমস্ত মালখানার অস্ত্র উদ্ধার হয়নি। নিঃসন্দেহে ডেভিল হান্টের আদার যা বলছে, এখনো প্রায় 30% অস্ত্র উদ্ধার হয়নি। হ্যাঁ, হয়নি। ফলে 30% অস্ত্র এটা বিগ ম্যাটার। এই জন্য অস্ত্র উদ্ধারে আরো সিরিয়াস হইতে হবে আর ভূমিকা রাখতে হবে। আশা করা যায় মানুষ নির্ভয়ে যখন ভোট দিতে আসবে, যে গণজোয়ার হবে, আমি আশাবাদী, এখনো মানুষ ভোটের দিকে আগাচ্ছে, আশাবাদী। এবং দীর্ঘদিন ভোট দিতে পারি নাই, 14তে ভোট দিতে পারি নাই, 18তে পারি নাই, 24-এ পারি নাই। এই প্রজন্মের যাদের বয়স 35-32, তারা তো ভোটই দেখে নাই। এই অবস্থাতে এমনটা উৎসবমুখর পরিবেশের জন্য নিরাপত্তাটা অবশ্যই জরুরি। নিরাপত্তা আবশ্যক। এটা হইলেই মানুষের স্বস্তির সাথে, উৎসাহের সাথে ভোট দিতে আসতে পারবে। এই জন্য নির্বাচন কমিশনের কন্টিনিউয়াস এফোর্ট দেওয়া উচিত, এই যাতে ভীতিকর পরিবেশ না থাকে, অস্ত্র উদ্ধার হয় এবং এই সমস্ত দাগী আসামি যারা, তাদেরকে গ্রেপ্তার করা, আইনের আওতায় আনা হয়। অসংখ্য ধন্যবাদ জসীমউদ্দিন সরকার। মাসুদ কামাল ভাই, আসতে চাই যে সরকারের ভূমিকা, নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ নিয়ে কথা বলছিলেন। আপনার কাছে কোট আনকোট এই প্রশ্নটি রাখি, যে এভাবেই রাখছি, যে আসলে বর্তমান সরকার নিয়ে তো অনেক কথা হয়েছে, যেটা অমুক দলের সমর্থিত সরকার, অমুক দলের সরকার, কিন্তু এই বাস্তবতায় সরকার যে ব্যবস্থাগুলো একটি ঐতিহাসিক নির্বাচনের প্রশ্নে, গ্রহণযোগ্য নির্বাচনের প্রশ্নে গ্রহণ করছে, তাতে মনে হচ্ছে যে কেউ সন্তুষ্ট হচ্ছে না। আমি তো দেখি না আসলে, আমি তো কাউকে বলতে শুনি নাই যে আমরা খুব সন্তুষ্ট। এখন আমি শুনি না, এখানেও শুনলাম না
পত্রপত্রিকাতেও দেখে কেউ বলে নাই যে সরকারের প্রত্যেকটা পদক্ষেপ এত সুন্দর, এত অসাধারণ, যে এরকম পদক্ষেপ, এরকম ব্যবস্থা আমরা এর আগে কখনো দেখি নাই। এরকম কাউকে বলতে শুনিনি ভাই পর্যন্ত আমি। সবাই সন্দেহ। এখন ঘটনা কি জানেন, জি আগে কি হতো, আগে অনেক সময় হতো কি, যে সরকারের উপর মানুষ সন্দেহ করতো সরকার বোধহয় কোনো জায়গায় পক্ষপাত দুষ্ট আচরণ করছে। এখন হলো এই সরকার এতই অদক্ষ যে পক্ষপাত দুষ্টতা দেখাতে গেলেও তো একটা এক ধরনের দক্ষতা লাগে, যে আমি দুইজনের মধ্যে উনাকে সাপোর্ট করবো, কিন্তু উনি টের পাবে না, উনি টের পাবে না। এটা কিন্তু হয়ে যাওয়ার পরে টের পায়, আগে টের পায় না। এটা কিন্তু দক্ষতা লাগে, এদের এই দক্ষতাও নাই। বাস আমি সবসময় বলি যে আমার দেখা মতো বা এই বছর এত বছরের জীবনে এরকম অদক্ষ সরকার আমি জীবনে দেখি নাই। ওনাদের দেখলে একটা মাত্র দক্ষতা আছে, আমি মাঝে মাঝে কিন্তু অবাক হয়ে ভাবি ইউনূস সাহেবের একটা যোগ্যতা অসাধারণ। এটা হলো গিয়া যে উনি এতগুলি অযোগ্য লোককে একসঙ্গে করলেন কেমনে কিনা, এটা কোন এটা বিরাট যোগ্যতা। মানে আমি একটা লোক পাইলাম না যে লোকটা নাকি মনে করেন যে দুর্দান্ত পারফরমেন্স দেখালো, এবং উনি এতগুলি জোগাড় করিয়া নির্লিপ্ত ভাবে চুপচাপ বই থাকেন, ওনার কিছু যায় আসে না। জিজ্ঞাসা করলে মাঝে মাঝে বলেন যে আমি একটা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দেব। মানে এতজন সম্মানিত উপদেষ্টারা কাজ করছেন, তার মধ্যে একজনকেও আপনার যোগ্য মনে হচ্ছে না? তুলনামূলক ভাবে দেখলে দুইজন তো আছেই, তুলনামূলক ভাবে দেখলে তো এদের মধ্যে বেটার, আচ্ছা এদের মধ্যে একজন বেটার আছে। আমি বলি আপনাকে, ওই যে যোগাযোগ এবং জ্বালানি বিষয়ক যিনি আছেন ফাউজুল কবির খান, ওনাকে আমি তুলনামূলক ভাবে বেটার মনে করি। জি। দ্বিতীয়টা খুঁজতে গেলে আমাকে মানে আধা ঘন্টা সময় দিতে হবে, কারণ দ্বিতীয়টা খুঁজতে হলে আমার মিনিমাম আধা ঘন্টা লাগবে খুঁজে বাই করতে। আরেকজন কি তাহলে ঐতিহাসিক নির্বাচনের অঙ্গীকারের মানে ভাই, কি offer? উনি ভাই আমি বলি আপনাকে, উনি একটা নন পলিটিক্যাল লোক। আমি ইউনূস সাহেবের কথা বলতেছি। জি বলুন। উনি এটা তো একটা ইলেকশন, তো একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস না, এটা একটা পলিটিক্যাল কাজ। এই পলিটিক্যাল কাজটা কিভাবে মানে গুটাই আনতে হবে, এটা ওনার যোগ্যতার বাইরে এটা। এবং উনি এটা আওলা মানে এখন পর্যন্ত ওনার সুবিধাটা কি জানেন, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি ওনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। সবাই কিন্তু মুখে মুখে বলে ভালো হচ্ছে না, অমুক হচ্ছে না, তা কেউ কিন্তু বলে না যে তুমি অযোগ্য, কেউ কিন্তু এ পর্যন্ত উচ্চারণ করে না। দুই একটা আমাদের মতো দুই একটা পাগল ছাগল করে, আর কেউ করে না কিন্তু। সবাই তাদেরকে বলে ঠিক আছে আপনি কামটা সারেন। আর ওইটা হয় কেন জানেন বলি ঘটনাটা। ধরেন আপনি বাসার মধ্যে আছেন, আপনার 2 বছর 2.5 বছরের বাচ্চা হাতে একটা ছুরি নিয়ে ঘুরতেছে, এখন আপনার লক্ষ্যটা কি হবো, বাবা কিছু করিস না, দে আমাকে দে, ওকে আমাকে দে, তোরে চকলেট দেবো, মানে কোনো মতো গেলে ছুরিটা তুই ফালা। এই অবস্থাটা এদের, মানে সবাই আতঙ্কগ্রস্ত যে কোনো মতো ইলেকশনটা পার হোক। ইলেকশনটা পার হলে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, সবাই কিন্তু তাই বলে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক, জনগণ এটাকে নির্বাচিত করবে, যারাই করুক ভাই আমার কোনো আপত্তি নাই। কিন্তু এরকম জবাবদিহিতা ছাড়া তো কোনো গভর্নমেন্ট থাকবে না। যে গভর্নমেন্টে আসুক, জামাত আসুক, ইসলামী আন্দোলন আসুক, বিএনপি আসুক, যেই আসুক, তার তো একটা জবাবদিহিতা থাকবে। মানুষ মনে করবে কি যে তুমি যদি এবার খারাপ করো আগামীবার তোমার ভোট দেবো না, কিন্তু এদের কোনো জবাবদিহিতা আছে? কোন একজন উপদেষ্টাকে দেখছেন পর্যন্ত বলতে পাবলিকের কাছে তার জবাবদিহিতা আছে? ওনাদের একজন স্পোক্স পার্সন আছে, বলে কি আমাদের সবকিছু করার ম্যান্ডেট আছে। কোত্থেকে কয়, কিভাবে কয়, তার কোনো উত্তর নাই। ওরা নাকি সবকিছু করার ম্যান্ডেট আছে। ওনার কি করার ম্যান্ডেট আছে ভাই? তো এগুলো যারা বুঝেও না জিনিসটা, লজ্জা পায় না, কি করবেন? জি মাসুদ কামাল ভাই অসংখ্য ধন্যবাদ। বেস্ট